আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে, যে কিভাবে রিপারচেজ বাড়ানো যায়। বন্ধুরা, আমি মোহাম্মদ সাদাত হোসেন। 1 মিনিট। আজকের এই প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকেই বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। অনেক আইডিতে একাধিক মানুষকে দেখতে পাচ্ছি। আজকের এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি আপনি যদি মনোযোগ দিয়ে অল্প সময়ের মধ্যে, একটু সময় নিলাম এই জন্য কারণ প্রোগ্রাম শুরু হতে হতে শেষ হয়ে যাবে। অনেকে বলবে, স্যার আমরা শুরু করলাম প্রোগ্রাম শেষ হয়ে গেল। এই জন্য 10 মিনিট সময় করলাম, অপেক্ষা করালাম আপনাদেরকে, এই জন্য দুঃখিত। চলুন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি। লাইবন ম্যানুফ্যাকচারিং এন্ড মার্কেটিং লিমিটেডের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সেশন পাওয়ার অফ রিপারচেস। আমি মোহাম্মদ সাদাত হোসেন, ম্যানেজিং ডিরেক্টর লাইবন। এই সেশনটি অতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে লম্বা সময় ধরে কিছু ভুল প্র্যাকটিস হয়ে আসছে, সেগুলো থেকে লাইবন শুধরিয়ে আমরা নতুন ভাবে, নতুন উদ্দীপনায়, যেভাবে একটা কোম্পানি 40 বছর, 50 বছর, 60 বছর ধরে টিকে আছে, ওই ক্যাটাগরির মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা কাজ শুরু করেছি। সো ওই দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা অংশ কিন্তু আজকের এই টপিকটা, রিপার্সেস। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। চলুন আমরা আলোচনায় চলে যাই। 7টি পয়েন্ট, 7 পয়েন্টস এনকারেজ রিপারচেস। 7টি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। এই 7টি পয়েন্টের মাধ্যমে কিভাবে পারচেসটাকে এনকারেজ করা যায়। আপনার টিমে অনেক মানুষ জয়েন করেছে কিন্তু রেগুলার রিপারচেস করছে না। ইয়েস অর নো? প্রত্যেকের কিন্তু কি, যে আমার টিমে তো অনেক লোক জয়েন করে আছে কিন্তু অ্যাক্টিভের সংখ্যা কম। কেন? কিভাবে এই অ্যাক্টিভের সংখ্যা বাড়ানো যায়? কারণ আপনার টিম যত অ্যাক্টিভ থাকবে, যত রিপারচেস করবে, আপনার ভলিউম তত বড় হবে, আপনার ইনকাম তত বেড়ে যাবে। চলুন আমরা নাম্বার 1 প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, কনভার্টিং ইউজার টু বিজনেস। দেখেন, পৃথিবীতে সবাই লাইফ টাইম কিন্তু ইউজার থাকে না। পৃথিবীতে একটা মানুষ সারা জীবন একই প্রোডাক্ট ব্যবহার করে না। আপনি যখন ইউজারকে বিজনেসে কনভার্ট না করবেন, তখন একটা সময় ইউজার অন্য প্রোডাক্ট ইউজ করা শুরু করে দিবে, কারণ তার সামনে চয়েস আর চয়েস। তাইলে ইউজারকে বিজনেসে কনভার্ট করার জন্য আপনার কি কি পদক্ষেপ নিতে হবে, চলুন আমরা একটু দেখি। যেটা বলছিলাম, ইউজার সারা জীবন ইউজার থাকে না। আপনি যদি তাকে বিজনেসে কনভার্ট না করার, তার কাছে এক চেয়ে বেটার প্রোডাক্ট আসতে পারে, অথবা অন্য চয়েস আসতে পারে। কারণ চতুর্দিকে বিজ্ঞাপন, চতুর্দিকে মানুষ প্রোডাক্ট নিয়ে দাঁড়িয়ে আছে, চমকদার বিজ্ঞাপন নিয়ে দাঁড়িয়ে আছে, সে অন্যদিকে কনভার্ট হয়ে যেতে পারে, অন্য প্রোডাক্ট ইউজ করতে পারে। বাট আপনি যদি তাকে বিজনেসে কনভার্ট করেন, তাহলে সে আপনার রেগুলার পারচেস করবে। মনে রাখবেন, আপনি ইউজারকে বিজনেসে কনভার্ট না করলে সে হারিয়ে যেতে পারে, হারিয়ে যাবে না, হারিয়ে যায়। এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং এ, এই বিজনেসে 90% মানুষ একটা সমাজে টিকে থাকে না। কেন থাকে না? ওই ম্যাক্সিমাম মানুষই আমরা ইউজার থেকে তাকে বিজনেসে কনভার্ট করতে পারি না। মনে রাখবেন, একটা বিষয় মনে রাখতে হবে আপনাকে, আওয়ার ইনকাম ডিপেন্ডেড ফ্রম বিজনেস ভলিউম। আমাদের ইনকাম, আপনাদের ইনকাম ডিপেন্ড করে কিসের উপরে? বিজনেস ভলিউমের উপরে। তার মানে আপনার যত কাস্টমার আছে, তারা যদি রিপারচেস না করে, তাইলে ভলিউম বড় হবে কোথায় থেকে? আপনি মানুষকে জয়েন করাচ্ছেন, কিছুদিন প্রোডাক্ট ইউজ করছে, এরপরে চলে যাচ্ছে। জয়েন করাচ্ছেন, কিছুদিন প্রোডাক্ট ইউজ করছে, এরপরে চলে যাচ্ছে। আলটিমেটলি আপনার কাস্টমার রেঞ্জ তো বড় হচ্ছে না, আপনার ভলিউম তো বড় হচ্ছে না, যে কারণে আপনার কমিশনও বড় হচ্ছে না। এই জন্য, যেহেতু প্রোডাক্ট সেল ছাড়া, ভলিউম ছাড়া আপনার কমিশন আসার কোনো সম্ভাবনা নাই, তাইলে আপনাকে ভলিউম বড় করতে হলে আপনার ইউজারকে বিজনেসে কনভার্ট করতে হবে। কারণ মানুষের পছন্দ পরিবর্তন হয়ে যায়, রাইট? আজকে একটা টুথপেস্ট দিয়ে আপনি ব্রাশ করতেছেন, টেস্ট করতে যায় আরেকটা টুথপেস্ট পছন্দ হয়ে গেছে, আপনি সেটা ব্যবহার করে দিবেন। কিন্তু যখন ব্যবসায় রিলেটেড থাকে,
বিজনেস রিলেটেড থাকে, তখন কিন্তু আপনি এটাকে ইউজ করবেন, রাইট? এই জন্য বলা হয়ে থাকে যারা বিজনেস করার উদ্দেশ্যে আসে, নেটওয়ার্ক মার্কেটিং এ আসে, বিজনেস করার উদ্দেশ্যে প্রোডাক্ট পারচেস করে, তারা কিন্তু সবসময় রিপারচেস করে। আপনি একটু খেয়াল করে দেখেন তো, আমাদের যারা টিম লিডার আছে তারা কিন্তু রেগুলার রিপারচেস করে, আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে তারা কিন্তু রেগুলার রিপারচেস করে। তারা ব্যবসাটা করার জন্য আসছে, পার্ট টাইম হোক অথবা ফুল টাইম হোক, যাদের প্ল্যানই দেখছে উদ্দেশ্য নিয়ে যে আমি বিজনেসটা করব, বিজনেসটা করার প্রয়োজনে তারা প্রোডাক্ট পারচেস করছে, যেহেতু তার কমিশন জেনারেট করতে হইলে রিপারচেস করতে হবে, তারা কিন্তু রিপারচেস করে। কিন্তু যাদেরকে আপনি শুধু প্লেনকে নয়, শুধু আপনি প্রোডাক্টকেই গুরুত্ব দিচ্ছেন, এটা প্রোডাক্টকে গুরুত্ব দেওয়া কোনো দোষের কিছু নয়, কিন্তু আপনি যাদেরকে শুধু প্রোডাক্টেই বেশি গুরুত্ব দিচ্ছেন, তারা কিন্তু এক সময় হারিয়ে যাচ্ছে, কারণ প্রোডাক্ট তো বাজারে আরো আছে। হয়তো আপনি তার সাথে যোগাযোগ করতে পারছেন না বা কমিউনিকেশন করতে পারছেন না, তার সে অন্য প্রোডাক্ট পছন্দ করে নিবে। তো এই জন্য আপনাকে বলবো, শুধুমাত্র আপনি শুধুমাত্র পণ্যকে সামনে রেখে প্ল্যান দেখাইতে যাবেন না। আপনি এখানে প্ল্যান, পণ্যকে সামনে রেখে প্ল্যান দেখাইবেন, কিন্তু যখন সে ইউজার হয়ে যাবে, তখন তখন তাকে বিজনেসে কনভার্ট করতে হবে, তখন সে রেগুলার প্রোডাক্ট পারচেস করবে। তাইলে প্রথম পয়েন্টে কি হইলো? কনভার্টিং ইউজার টু বিজনেস, বিজনেসে কনভার্ট করতে হবে। পাশাপাশি ইনভাইট ইউজার মিটিং এন্ড সেমিনার, যে আপনার রেগুলার ইউজার, তাকে মিটিং, সেমিনার, মোটিভেশনাল প্রোগ্রাম, সেলিব্রেশন প্রোগ্রাম, এগুলাতে তাকে ইনভাইটেশন করেন। তখন একজন ইউজার হিসাবে সে মোটিভেট হবে। সে যখন জানতে পারবে যে এখানে যারা আসছে, যারা সেলিব্রেশন নিচ্ছে, যারা এখান থেকে ইনকাম করছে, তারাও তার মতোই ইউজার ছিল, তখন তার ভিতরে একটা মোটিভেট কাজ করবে, সেও পারচেস রেগুলার করবে। সেও কি করবে? এজন্য ইউজারদেরকে, যারা শুধু আপনার কাস্টমার, নতুন ডিস্ট্রিবিউটার, একবার প্রোডাক্ট পারচেস করছে, তাদেরকে বেশি বেশি ইনভাইট করবেন মিটিং এবং সেমিনারে এবং ইভেন্ট গুলাতে, যেখান থেকে সে মোটিভেট হয়ে সে আপনার সাথে বিজনেসম্যান হয়ে যাবে। ইউজার কনভার্টিং ইন বিজনেস উইল রিপারচেস, যখন সে ইউজার থেকে বিজনেসে কনভার্ট হয়ে যাবে এসব সভা, সেমিনার, মিটিং, ইভেন্ট থেকে, তখন সে অটোমেটিকলি রিপারচেস কি করা শুরু করে দিবে। আপনার রিপারচেসের সংখ্যাটা অনেক বেশি বেড়ে যাবে, কারণ লাইভ অন এমন একটি প্ল্যাটফর্ম, সেখানে র্যাপিড ইনকাম মেথড আছে। এই রিপারচেসের মাধ্যমে শেষের দিকে কিন্তু আপনি আরেকটু ক্লিয়ার হতে পারবেন। চলুন এবার দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি, জয়েন বাই দা রিলেভেন্ট প্রোডাক্ট। মানে যাদেরকে আপনি জয়েন করাচ্ছেন, মনে রাখবেন তার প্রয়োজনীয় প্রোডাক্ট, তার পছন্দ মতো প্রোডাক্ট, তার ইউজেবল প্রোডাক্ট দিয়া জয়েন করাবেন। মনে রাখবেন, এখানে যাতে আপনি বেশি লাভবান হবেন এমন পণ্য দিয়ে তাকে জয়েন করাবেন না, যে এই পণ্যতে বেশি পাওয়া যায়, এই পণ্যতে বেশি কমিশন আসবে, এরকম পণ্য দিয়ে জয়েন করাবেন না। তার কোন প্রোডাক্টটা প্রয়োজন, তার কোন পণ্যটা প্রয়োজন, সে কোন পণ্যটা ব্যবহারের উপযোগী, এই ওই ধরনের প্রোডাক্ট দিয়ে তাকে ফার্স্ট জয়নিংটা করাতে হবে। আপনার পছন্দ মতো প্রোডাক্ট দিয়ে নয়, আপনার স্বার্থের কথা চিন্তা করে নয়, আপনার লাভের কথা চিন্তা করে নয়। অনলি বেনিফিট টু ইউ, নট দা ইউজার। আপনার মানসিকতা যদি এরকম হয় যে আমি বেনিফিটেড হইলে চলবো, আমি তাকে একটা সিলভার প্যাকেজ দিয়ে দিলাম, আমি লাভবান হব, আমি একটা রেফারেল কমিশন পাবো, যদি ইউজারের বেনিফিটকে আপনি প্রায়োরিটি না দেন, তার প্রয়োজনকে আপনি প্রায়োরিটি না দেন, সেই প্রোডাক্ট পারচেস করার পরেও আপনার প্রতি সে আস্থাহীনতায় ভুগবে, আপনার প্রতি আস্থা হারিয়ে ফেলবে। এই জন্য শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে একটি বড় কাস্টমার নষ্ট করে দিলেন। আপনি শুধু নিজের কথা চিন্তা করে তার প্রয়োজনকে প্রায়োরিটি না দিয়ে, মনে রাখবেন, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, অনলি ওয়ান পলিসি। আপনি এখানে সততার আশ্রয় নিতে হবে, আপনি এখানে অনেস্ট থাকতে হবে। একজন নতুন কাস্টমার প্রথমবার যখন জয়েন করে, আসলে সেই প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা রাখে না, কিন্তু আপনি অ্যানালাইসিস করে তার পরিবারে কোন প্রোডাক্টটা প্রয়োজন, সেই প্রোডাক্ট গুলো আপনি তাকে দিতে হবে। তখনই সে আপনার প্রতি কি আসবে, আস্থা ফিরে পাবে, সে আপনার প্রতি বিশ্বাস করতে শুরু করবে এবং সে পরবর্তীতে রিপারচেস করবে। পয়েন্ট নাম্বার 3, নো কমিউনিকেশন আফটার সেলিং। এটা একটা মহামারী ব্যাপার। আমরা প্রথমবার কাউকে জয়েন করানোর আগ পর্যন্ত, প্রোডাক্ট পারচেসের আগ পর্যন্ত
যেই পরিমাণে তার সাথে রিলেশন মেনটেনেন্স করি, সম্পর্ক মেনটেনেন্স করি, আফটার জয়নিং আমরা সেই পরিমাণে তার সাথে কমিউনিকেশন করি না, রিলেশন রাখি না। মনে রাখবেন, আপনার কাস্টমার আপনার কাস্টমার মনে করে নেয় আপনি শুধু আপনার শুধু পণ্য বিক্রি করাই উদ্দেশ্য ছিল। আপনি যখন একটা মানুষকে 10 বার ফলো আপ দিতেন, 20 বার ফলো আপ দিতেন, সকাল বিকাল ফোন দিতেন প্রোডাক্ট পারচেসের জন্য, জয়েন করার জন্য, কিন্তু যখনই সে প্রোডাক্ট পারচেস করে ফেলছে, এরপরে তার সাথে আপনার কমিউনিকেশন নাই, যোগাযোগ নাই, সে আপনাকে স্বার্থপর মনে করে, তখন এরপরে আর সে পারচেস করেন, এরপরে আর সে আপনার খোঁজ খবর নেয় না, আপনার সাথে যোগাযোগ রাখতে পছন্দ করে না, সে অন্য প্রোডাক্ট ইউজ করা শুরু করে দেয়। তাইলে কি করতে হবে আপনাকে? মনে রাখবেন, ব্যাড ইমেজ লেস বিজনেস। প্রথমবারে যদি, প্রথম দর্শনে যদি সে আপনার ইমেজ ক্ষুণ্ণ হয়ে যায়, আপনার কোম্পানির ইমেজ ক্ষুণ্ণ হয়ে যায়, সে যদি বুঝতে পারে যে আপনি স্বার্থ উদ্ধারের জন্য তার সাথে এত বেশি সম্পর্ক করছেন, যোগাযোগ রাখছেন, কিন্তু যখনই প্রোডাক্ট পারচেস করে ফেলছে তখন আর যোগাযোগ নাই, তখন সে একটা একটা ব্যাড ইমেজ প্রথমেই তৈরি হয়ে যায়। আর ব্যাড ইমেজ লেস বিজনেস, সে পারচেস করার পরে আর পারচেস করবে না। তাইলে আপনাকে কি করতে হবে? আপনি পণ্য বিক্রির পরও বারবার যোগাযোগ করুন তার সাথে, তার সাথে বারবার কমিউনিকেশন করুন, বাই ফোনে অথবা দেখা করে, যে কোনো ওয়েতে কি যোগাযোগ করে কি করবেন, কিভাবে পণ্য ব্যবহার করবে, সেই বিষয়ে গাইডলাইন দিন। যে পণ্যগুলো সে নিয়েছে, এগুলার ব্যবহার বিধি বিধি কি, এই বিষয়গুলো তাকে জানান, এবং এই পণ্যগুলোর কি কি বেনিফিট আছে সেগুলো শেয়ার করুন। এই পণ্যগুলো ব্যবহার করে সে কি কিভাবে উপকৃত হতে পারে, সে কি কিভাবে লাভবান হতে পারে, সেই বিষয়গুলো শেয়ার শেয়ার করুন। এবং এই পণ্যগুলো সে যদি অন্যের সাথে শেয়ার করে, ব্যবসায়িক ভাবে সে কিভাবে বেনিফিটেড হতে পারে, সেগুলো তার সাথে শেয়ার করুন। এবং আপনি তার সাথে জয়েন করার আগে যেই সম্পর্ক রেখেছিলেন তা অব্যাহত রাখুন। জয়েন করার পরে সম্পর্ক কমিয়ে ফেলবেন না, ফোন ধরা বন্ধ করে দিবেন না, তাকে ফলো আপ করা বন্ধ করে দিবেন না। জয়েন করার আগে যে প্রেম করেছিলেন, যে সম্পর্ক তৈরি করেছিলেন, বারবার ফলো আপ দিতেন, বারবার দেখা করতেন, কোনো কোনো ক্ষেত্রে রিকোয়েস্ট করতেন কাজটা করার জন্য, তাকে বিজনেসে কনভার্ট করার জন্য, তার প্রোডাক্টটা ইউজ হইলো কিনা, সে বেনিফিট পাইলো কিনা, প্রপার ওয়েতে ইউজ করে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, তার কোনো কোশ্চেন আছে কিনা, আপনি তার সাথে বেশি বেশি করে যোগাযোগ করুন। পূর্বের সম্পর্ক, জয়েন করার আগে যেই ধরনের ফলো আপ দিতেন, রিলেশন রাখতেন, সেই সম্পর্ককে আপনার ধরে রাখতে হবে। এগুলো না করতে পারলে বেশিরভাগ মানুষ রিপারচেস করবে না। সো এই পয়েন্টগুলো যদি আপনি মাথায় রাখেন, জয়েনিং এর পরও যদি তার সাথে একটা গুড কমিউনিকেশন রাখেন, সে পরবর্তী সময়েও তার এই ক্যাটাগরির এই পরিবারের প্রোডাক্ট আপনার কাছ থেকে পারচেস করবে। চলুন এবার 4 নম্বর পয়েন্টে যাই, রিমাইন্ডিং অ্যাবাউট রিপারচেস। আপনি, অনেক মানুষের একবার পারচেস করছে, 2বার পারচেস করে মনে থাকে না, মানুষ কাজে ব্যস্ত থাকে, অথবা অর্থ সংকটে থাকে, অথবা বিভিন্ন প্রবলেমে থাকে, দোকানের পাশে প্রোডাক্ট আছে সেখান থেকে কিনে ফেলে। না, সেটা করা যাবে না। আপনি তাকে রিমাইন্ড করতে হবে। আপনি যারা টিম লিডার আছেন, কয়টা আপনার অ্যাসোসিয়েটকে আজকে ফোন দিয়েছেন যে গতকালকে, আজকে, আগামীকালকে আপনার রিপারচেস ডেট শেষ হয়ে যাচ্ছে, আপনার আইডি ইনএক্টিভ হয়ে যাবে? কয়জনকে লিস্ট করে করে আপনি খোঁজ খবর নেন? কয়জনকে রিমাইন্ড দেন? এভাবেই চেক বড় হবে? এভাবেই রিপারচেস হবে? না, আপনাকে রিমাইন্ডিং দিতে হবে। আপনি কাস্টমারের প্যাটার্ন বুঝতে হবে, আপনার ডিস্ট্রিবিউটরের প্যাটার্ন বুঝতে হবে, সে কখন কি অবস্থায় থাকে, সে কবে পারচেস করেছে, কি কি প্রোডাক্ট পারচেস করেছে, তার কখন আবার এই প্রোডাক্ট গুলো লাগে, সেগুলো আপনাকে বুঝতে হবে। সে যেই তারিখে পারচেস করেছে 2-3 দিন আগে তাকে রিমাইন্ড দিন যে আপনার কিন্তু আর মাত্র 2 দিন রিপারচেসের সময় হয়ে গেছে। সো আপনি কিন্তু প্রস্তুতি নিন। আর এই রিমাইন্ডটা কেন দিবেন মনে রাখবেন, আপনি রিমাইন্ডিং অন প্রপার টাইম, আপনাকে খেয়াল রাখতে হবে সে স্যালারি পায় কখন, ওই সময়টা দেশে যাতে রিপারচেসটা করে নেয়। এখন সে স্যালারি পাইছে, 15 দিন পরে যায় আপনার হুঁশ হয়েছে, ভাই আপনার তো আইডি ইনএক্টিভ, কারণ সে তো খরচ করে ফেলছে। তার মানে কি, তার মধ্যে একটা অ্যানালাইসিস থাকতে হবে, রাইট? সে যখন স্যালারি পায়, তার বিজনেসের টাকা কখন আসে, এই বিষয়গুলো থাকে, তখন ওই সময় তাকে রিমাইন্ড করুন। সেটা হতে পারে 1 তারিখ থেকে 1 তারিখ, হতে পারে 10 তারিখ থেকে 10 তারিখ, হতে পারে 5 তারিখ থেকে 5 তারিখ। আপনি ওই তার রিপার্সেসের 2-3 দিন আগে থেকে তাকে রিমাইন্ড দিন। অনেকে তো আছে শুধু একটা মেসেজ দিয়ে শেষ করে দিন, না, ফোন দিয়ে দিন, এবং তার টিমে যে কাজ হতে চলছে বা হচ্ছে সেই বিষয়টা তাকে বলুন যে আপনি কিন্তু কমিশন মিস করছেন। যেহেতু লাইভ অনে একটা লিঙ্ক কাজ হলো কমিশন আসে, সো তাকে রিমাইন্ড দিন। ওকে?
অনেকে মাসে কয়েকবার রিপারচেস করে, সেই অনুযায়ী ফলো। অনেকে যারা একবার দুইবার তিনবার রিপার্স করে, কিছু রিটেল করে, যারা কনসিস্টেন্সি করে, তাদেরকে ফলো আপ দিন সেই অনুযায়ী, রাইট? সে যাতে রিপার্সেসটা করে নেয় এবং এটা যাতে কন্টিনিউ প্রসেসিং এ রাখে। মনে রাখবেন, ধরেন আপনার টিমে 10 জন লিডার আছে। আপনার টিমে কয়জন লিডার আছে? 10 জন লিডার আছে, যাদেরকে আপনি রিমাইন্ড দিয়েছেন। কি দিয়েছেন? রিমাইন্ডার দিয়েছেন। এবং আপনার টিমে আরো 10 জন আছে, যাদেরকে আপনি রিমাইন্ডার দেন নাই। একটু ক্যালকুলেশন করে দেখবেন। তার মানে যাদেরকে আপনি রিমাইন্ডার দেন নাই, তাহলে ঘটনাটা কি করতে পারে? আপনি ক্যালকুলেশন করে দেখেন, আপনার আমার কথা 100% সত্য হবে। কি? যেই 10 জনকে আপনি রিমাইন্ড দিয়েছেন যে আগামী এত 2 দিন পরে আপনার রিপার্সেস সময়, আপনাকে রিপার্সেস করতে হবে, একবার দুইবার রিমাইন্ড দিয়েছেন, দেখা যাচ্ছে সেখান থেকে 8 থেকে 9 জন রিপার্সেস করে ফেলছে। কিন্তু যেখানে আপনি রিমাইন্ডার দেননি, সেখানে 2 থেকে 3 জন মাত্র রিপার্সেস করছে। তাইলে চিন্তা করুন, আপনি রিমাইন্ড দিবেন কিনা, তাকে মেসেজ দিবেন কিনা, তাকে ফোন দিবেন কিনা, এটা আপনাকে দিতে হবে, রাইট? তো যখন রিমাইন্ড দিবেন, তাকে স্মরণ করবেন যে আপনার ডাউনে কাজ হইলে কিন্তু আপনি কমিশন পাবেন না। যে কোনো মুহূর্তে কাজ হতে পারে, যে কোনো মুহূর্তে আপনার টিম থেকে পারচেস করতে পারে। সো আপনার ঘরের তো পরিবারে পারিবারিক এই প্রোডাক্ট গুলা, ইউজেবল প্রোডাক্ট গুলা লাগেই। সো আপনি 500 পিবি অথবা 1000 পিবির প্রোডাক্ট রিপারচেস করে ফেলুন আপনার সময় শেষ হওয়ার একদিন আগেই। সো আপনার অটোমেটিকলি রিপার্সেসের সংখ্যাটা বেড়ে যাবে, রাইট? তাইলে কি করতে হবে? যদি আপনি টিমে বেশি বেশি রিপার্সেস করাতে চান, টিমকে রিমাইন্ড করুন, নক করুন। অটোমেটিকলি আপনার টিমের রিপার্সেস সংখ্যাটা অনেক বেশি বেড়ে যাবে। চলুন আমরা 5 নম্বর পয়েন্টে চলে যাই। সিম্পল বিষয়গুলো কিন্তু, একটু সচেতন হইলেই আপনার টিমের সেলস অনেক বেশি বেড়ে যাবে। আদার প্রোডাক্টস টু স্যাটিসফাইড কাস্টমার। কেউ প্রোডাক্ট পারচেস করে স্যাটিসফাই, প্রোডাক্ট গুলা, যেই প্রোডাক্ট গুলা সে স্যাটিসফাই হয়েছে। তার মানে কোনো একজন কাস্টমার যদি আপনার প্রাথমিক পর্যায়ে প্রোডাক্ট ব্যবহার করে সন্তুষ্ট হয়, সে আপনার অন্য পণ্যগুলো ব্যবহার করবে, রাইট? কিন্তু আপনার কোনো খোঁজ খবর নাই। সে 2500 পিবির প্রোডাক্ট পারচেস করে প্রোডাক্ট গুলা ইউজ করছে, সে স্যাটিসফাই, কিন্তু আপনার তো যোগাযোগ নাই, আপনি তার সাথে, সে জানেন না। কিন্তু যখন আপনি জানতে পারবেন সে প্রোডাক্ট ব্যবহার করে হ্যাপি, তখন অন্য আরো যে আপনার কোম্পানিতে আরো প্রোডাক্ট আছে, সেইগুলো নিয়েও আপনাকে একটু কাজ করতে হবে। এনাদার প্রোডাক্ট গুলা, অন্যান্য প্রোডাক্ট গুলা নিয়ে তার সাথে উপস্থাপন করতে হবে। আপনি তাকে প্রেসার বা বিরক্ত করবেন না, চাপাই দিবেন না, জোর করে বলবেন না। কি কি করবেন? তাকে জোর করা যাবে না। আপনি তার সামনে আরো অপশন তুলে ধরুন। আপনি তার সামনে আরো কি করবেন? অপশন তুলে ধরুন যে ভাইয়া আমাদের এই প্রোডাক্ট আছে, এটা কিন্তু কার্যকরী, এই প্রোডাক্টটা আপনার লাগবে কিনা, এটা লাগবে কিনা। এজন্য দেখেন, আপনি যখন কোনো রেস্টুরেন্টে যান, আপনি হয়তো মুরগির মাংস দিয়ে আর ডাল দিয়ে খাবেন, আপনি হয়তো মাছ দিয়ে খাবেন, আপনি হয়তো গরুর মাংস দিয়ে খাবেন। তাইলে কেন ওয়েটার বলে ফেলে, স্যার আজকে কিন্তু খাসির মাংস আছে, গরু আছে, মুরগি আছে, আপনার বল মাছ আছে, চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ আছে, এত আইটেমের ভর্তা আছে। তার মানে কি? সে কিন্তু আপনাকে চাপাই দিচ্ছে না, বাট আপনার কাছে অপশন দিচ্ছে, আপনি কোনটা পছন্দ, রাইট? দেখা যাচ্ছে আপনি যে কোনো একটা মাছ দিয়ে খেয়ে ফেলতেন, আপনি ভর্তাও নিছেন, মাছও নিছেন, আবার অন্য কিছু একটা নিয়েছেন। কেন? সে আপনার সামনে অপশন দিয়েছে। আপনি একবার প্রোডাক্ট নেওয়ার পরে আর খোঁজ খবর নাই, সে তো জানে না এখানে যে ডায়াবেটিসের প্রোডাক্ট আছে, এখানে হাই প্রেশারের প্রোডাক্ট আছে, এখানে যে শরীর ব্যথা বেদনার প্রোডাক্ট আছে, এখানে যে কোষ্ঠকাঠিন্য ভালো হয় এই প্রোডাক্ট আছে, সেখানে তো জানে না। সবকিছু বিষয়ে তার নলেজ নাই। আপনাকে কি করতে হবে? জানাতে হবে আদার প্রোডাক্ট, অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে। আপনি যখন অনেক অপশন তুলে ধরবেন, তখন রিপার্সেসের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আপনি যখন তাকে অন্যান্য প্রোডাক্টেরও অপশন দিবেন, মনে রাখবেন, তার ফ্যামিলির সম্পর্কে অ্যানালাইসিস করে পরিবারের অন্যান্য সদস্যদের কি কি পণ্য লাগতে পারে সেই অনুযায়ী ফলো আপ করুন। আমি আবারও রিপিট করছি, আপনার যে ডিস্ট্রিবিউটর, আপনার যে কাস্টমার, তার ফ্যামিলি সম্পর্কে অ্যানালাইসিস করে, ফ্যামিলিতে কতজন আছে, বয়স্ক লোক আছে কিনা, বাচ্চা আছে কিনা, কারো আহ, বিভিন্ন ক্যাটাগরির ডায়াবেটিস রোগী আছে কিনা, হাই প্রেশারের রোগী আছে কিনা, যদি আপনি জানতে পারেন, তখন সেই অনুযায়ী তাকে অন্যান্য প্রোডাক্টের ফলো আপ দিতে পারবেন। অটোমেটিকলি তার রিপার্সেস বেড়ে যাবে। Yes or no?
একটু আপনি অ্যানালাইসিস করার চেষ্টা করুন। এটার সমাধানও শেষের দিকে আমি দিয়ে দেব। চলুন 6 নাম্বার অপশনে যাই, 6 নাম্বার পয়েন্টে, ক্রিয়েটিং টেস্টিমোনিয়ালস অফ প্রোডাক্ট। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যত ট্রেনিং করান, যত প্রশিক্ষণ দেন, যত ক্যাটালগের পাতা উল্টান, যত এক্সপার্ট দিয়ে কথা বলেন, তার চেয়ে হাজার গুণ বেশি রেজাল্ট আসবে যদি আপনি প্রোডাক্টের টেস্টিমোনিয়াল তৈরি করেন। সেটা কি? আপনি শুধু পণ্যের ট্রেনিং করিয়ে কাস্টমারের বিশ্বাস অর্জন করতে পারবেন না। কারণ প্রত্যেকটা মিষ্টির দোকানে কোনো মিষ্টি খারাপ থাকে না। থাকে? মাছের দোকানে কোনো মাছই খারাপ থাকে না। প্রত্যেকটা প্রোডাক্টই ভালো থাকে, যারটা সে ভালো বলবে, এটাই স্বাভাবিক। বাট যে প্রোডাক্টটা ব্যবহার করছে, যে মিষ্টি খাইছে, সে যদি বলে ভাইয়া আমি এই দোকানের মিষ্টি খেয়েছি, অনেক সুস্বাদু, আমার মুখে লেগে আছে, তখন ঘটনাটা কেমন হবে? হ্যাঁ, আপনার আস্থা আস্থা বেড়ে যাবে না? অবশ্যই আস্থা বেড়ে যাবে। কাস্টমার ফিডব্যাকের ভিডিও তৈরি করুন। কাস্টমার ফিডব্যাকের ভিডিও তৈরি করুন। সেটা কি? একজন সাধারণ মানুষ যখন পণ্য ব্যবহার করে উপকৃত হয়, তার মুখের কথা অন্য কাস্টমারের হৃদয়ে দাগ কাটে। একজন সাধারণ মানুষ যখন বলবে যে এই প্রোডাক্টটা ব্যবহার করে আমি এই উপকৃত হয়েছি, এই বেনিফিট পাইছি, আমার এই প্রবলেম ছিল, এটা সে আমার এই প্রবলেমটা কেটে গেছে। আপনি যদি 1 মিনিটের একটা ভিডিও ধারণ করেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রোডাক্টের ফিডব্যাক কিন্তু ভালো আসছে। কেন? আপনি একটু ভিডিও ধারণ করেন না, এটা আপনার গ্রুপে দিয়ে দেন, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন, অন্য কাস্টমারকে দেখান। তার মানে এটা একটা স্যাটিসফ্যাকশন চলে আসবে কাস্টমারের, যখন অন্য সাধারণ মানুষের কাছ থেকে, সাধারণ কাস্টমার থেকে সে ফিডব্যাকটা, টেস্টিমোনিয়ালটা পায়। কাউন্সিলিং, হোম মিটিং এর মাধ্যমে পণ্যের রিভিউ তুলে ধরুন। তখন অটোমেটিকলি কি হবে? আপনি যখন প্রোডাক্টের টেস্টিমোনিয়াল এর মাধ্যমে কাস্টমারের বিশ্বাস অর্জন করবেন, তখন রিপার্সেস অটোমেটিক বেড়ে যাবে, বাই ডিফল্ট বেড়ে যাবে। অটোমেটেড সিস্টেমে মানুষ কি আপনার প্রোডাক্ট ব্যবহার করবে, প্রতি মাসের সময়ের আগেই প্রোডাক্ট ব্যবহার করবে। কিন্তু আপনি তো একবার সিস্টেমের মধ্যে ফালাইতে হবে, তাকে সিস্টেমে প্রবেশ করাইতে হবে। এটার জন্য আপনার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এবং আসি 7 নাম্বার পয়েন্টে, যাই আমরা দেখি যে এই সিস্টেমে তাকে কিভাবে ফলাইবেন। দেখেন, পৃথিবীতে সবচেয়ে ভালো কাস্টমার কে জানেন? কেউ একজন আনমিউট করে বলেন তো। আপনার সবচেয়ে শত শত কাস্টমারের মধ্যে সবচেয়ে ভালো কাস্টমার কে? যারা কো হোস্ট আছে, দু একজন বলেন, সবচেয়ে ভালো কাস্টমার কি? হ্যাঁ দিলীপ বলো, আনমিউট করো, কো হোস্ট করে দিলাম। হ্যাঁ, আমার আমার সবচেয়ে বেশি কাস্টমার হচ্ছে যার কাছে, শেষ করে আমি নিজেই, কারণ আমি যে প্রোডাক্টটা ব্যবহার করেছি এটার ফিডব্যাক যদি আমার কাছে ভালো আসে, তাহলে এই প্রোডাক্টের কাস্টমার আমি নিজেই সবচেয়ে বেশি। গুড। আপনার সবচেয়ে বড় কাস্টমার হচ্ছে ইউ, আপনি নিজেই, রাইট? সো নিজে যদি একটা জিনিস মেনটেনেন্স করেন, দেখবেন আপনার টোটাল টিমের পারচেজ বেড়ে যাবে, আপনার সেলস ভলিউম অনেক বেশি বেড়ে যাবে। সেটা কিভাবে? চলুন আমরা এই ফর্মুলাটা দিই। এই ফর্মুলাটা আমি আপনাকে দিয়ে রাখছি, কিন্তু আপনারা কেউ মেনটেনেন্স করেন না। আমি আবার নতুন করে কি দিচ্ছি, আবার নতুন করে দিচ্ছি, 7 পয়েন্টের ভিতরে এই ফর্মুলাটা দিয়ে দিচ্ছি। এটা আগেও দেওয়া আছে, কিন্তু আপনারা কি করতেছেন না, সঠিক ওয়েতে ফলো করতেছেন না। সেটা কি? ইউজ কাস্টমার কাউন্টিং লিস্ট এভরি মান্থ। তার মানে আপনি নিজেও একজন কাস্টমার। আপনার নিজেকে আগে লিস্টে নথিভুক্ত করুন, প্রথমে আপনার নিজেকে। কারণ আপনি সবচেয়ে ভালো কাস্টমার কে? আপনার, আপনি। ইয়েস অর নো? সবচেয়ে প্রিয় ভালো কাস্টমার কে? আপনি নিজে। তার কোনো কমপ্লেন নাই। তার মানে আপনার নিজেকে কাউন্টিং লিস্টে এভরি মান্থ নিয়ে আসুন, যে আপনি লাইবনের কি কি প্রোডাক্ট আপনার পরিবারে ব্যবহার হচ্ছে। চলুন সেটা কিভাবে আমি একটু দেখি। এই শীটটা দেখুন হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই ফ্রেশ শীট আবার দিয়ে দিন। এই শীটটা অনেক লিডারের কাছে আছে, মান্থলি প্রোডাক্ট অর্ডার ফ্রম এবং কাউন্টিং শীট। সেটা কিভাবে? দেখেন, আমাদের এখানে 25টা প্রোডাক্টের লিস্ট আছে,
রাইট, তারপরে কি পিবি আছে, ডিপি মূল্য আছে। উপরে দেখেন এখানে আবুল হাসেম পলাশ ভাইয়ের নাম লেখা আছে, ওই কাস্টমার নেমের জায়গায় প্রথমে আপনার নাম লিখবেন, আপনার মোবাইল নাম্বার লিখবেন। এবার এই মাস জানুয়ারি মাসে এই 25টা প্রোডাক্ট থেকে আপনার আইডি অ্যাক্টিভ করতে অথবা কনসিস্টেন্সি করতে যাইয়া কোন প্রোডাক্টটা কত পিস করে পারচেস করেছেন, ওই যে দেখেন প্রথম মাসের ঘরে লিখতে থাকুন, প্রথম মাসের ঘরে লিখতে থাকুন। এবার দ্বিতীয় মাসে যাইয়া, প্রথম মাস তো লিখে ফেললেন, আইডি অ্যাক্টিভ করছেন, তার মানে দ্বিতীয় মাসে যাইয়া আবার লিখবেন অর্ডার করার সময় যে আমি আগের শিটটা দেখি আমি কি কি প্রোডাক্ট নিয়েছি, আর কি 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 প্রোডাক্ট প্রয়োজন। মনে রাখবেন, সাবধান, হুঁশিয়ার, ভুল করেও যাতে আপনার ঘরে অন্য ডিটারজেন্ট না ঢুকে যায়, অন্য টুথপেস্ট না ঢুকে যায়। যদি কোনো কারণে আপনি 5 দিন পরে রিপারচেস করছেন, আপনি কি মনে করেন আপনার বাড়িতে কাপড় ধোয়া বন্ধ রাখবে? পাশের দোকান থেকে নিয়ে নিবে, পাশের দোকান থেকে কি করবে, নিয়ে নিবে। কার কার ঘরে এরকম নিয়ে নিছে একটু খেয়াল করেন তো, কার কার ঘরে, একটু খেয়াল করেন না। থালা বাসন যে মাজে, যদি আপনি কোনো কারণে কোনো মাসের প্রোডাক্ট পারচেস করেননি, নেননি, মাঝখানে আরেকটা ডিশওয়াশ ঢুকাই দিছে, তাইলে আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারছে। আপনি কাউন্টিং শিটের মাধ্যমে এই মাসে কোন প্রোডাক্টটা নিচ্ছেন, কোনটা শেষ হয়ে যাচ্ছে, আবার কোনটা নিতে হবে, এটা আপনি প্রতি মাসে ফলো আপে থাকবেন। তার মানে প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস আপনি কি কি প্রোডাক্ট ইউজ করতেছেন, কোন প্রোডাক্টটা অন্য কোম্পানির আপনার বাসায় ঢুকে যাচ্ছে, যদি এই কাউন্টিং শিট ব্যবহার করেন, এর বাইরে যদি এই ক্যাটাগরির প্রোডাক্ট আপনার এখানে ঢুকবে না। তার মানে প্রতি মাসে আপনি কি কি প্রোডাক্ট ব্যবহার করছেন, আপনি একটা শিটের আওতায় চলে আসলেন। এবার আসি, আপনার 10টা কাস্টমার আছে, কাস্টমার, তাদেরকে টক্সিন ক্লিনজার দিছিলেন একজনকে 1 মাস আগে, আর কোনো খোঁজ খবর নাই। কেন? দ্বিতীয় মাসে কি তার টক্সিন ক্লিনজার লাগে না? আপনি তাকে একটা গ্লুকো কন্ট্রোল দিছিলেন, এই গ্লুকো কন্ট্রোল যে ডায়াবেটিস রোগীদের সারা বছর খাইতে হবে, আপনার খোঁজ খবর নাই। কেন? তাকে যে দিছেন এটাই তো আপনার মনে নাই। সেম আপনার 10টা কাস্টমার থাকলে এরকম 10টা শিট আপনার ফাইলে রাখুন, কাস্টমারের নাম, প্রথম মাসে কি কি প্রোডাক্ট দিচ্ছেন, সেকেন্ড মাসে ওই শিট দেখে আবার ফলো আপ করবেন, এবং তাকে ফলো আপ দিবেন আপনি প্রোডাক্টটা খাচ্ছেন কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, পরিমাণ বাড়ান কমাইতে হবে কিনা, বিভিন্ন বিষয়টা ফলো আপ রাখলেন। তার মানে আপনি যদি 10টা কাস্টমারকে 1,000 টাকার করে প্রোডাক্ট দেন, 10,000 টাকার প্রোডাক্ট চলে গেল। ইয়েস অর নো? এইবার আসি, আপনি টিম লিডার, আপনার মিনিমাম 10 জন ডিস্ট্রিবিউটর আছে, এই 10টা ডিস্ট্রিবিউটরকে তার নিজের সিটটা মেনটেনেন্স করা, এবং তার টিমে অন্যান্য যারা আছে তার এক একজনকে 10টা কাস্টমার কি করেন, রাইট? তার মানে এই ফর্মুলাটা যদি আপনি মেনটেনেন্স করেন, প্রথমে সেলফ, নিজে, তারপরে টিমের লোকদের, যার সাথেই দেখা হবে, এই আপনার সিটটা দেখি তো, আগে আপনার নিজেরটা ফাইলে থাকতে হবে, কাউন্সেলিং এর সময় নিজের ফাইলটা টেবিলে রেখে নিতে হবে, রাইট? এই শীটটা যদি আপনি মেনটেনেন্স করা শুরু করেন না, নিজে এবং 10টা কাস্টমার মেনটেনেন্স করেন, টিমকে ওইটা কপি করান, হিউজ পরিমাণে 2-3 মাসে ব্যবসা আপনার কি পরিমাণে বেড়ে যাবে, রিপার্সেস চিন্তাও করতে পারবেন না। এখন আপনার কাছে তো ডাটা নাই রে ভাই। এই পৃথিবীতে তারাই বড় বিজনেসম্যান, এই পৃথিবীতে তারাই ধনী হয়ে যাচ্ছে যাদের কাছে ডাটা আছে, যাদের কাছে কি আছে, ইনফরমেশন আছে, ডাটা আছে। আপনি 10টা লোকের ইনফরমেশন রাখেন, আপনার ওই 10 জন আরো 10টা লোকের ইনফরমেশন তার কাছে থাকবে, রাইট? সো বি কেয়ারফুল। আমি ইচ এন্ড এভরিবডি, প্রত্যেকটা লিডারকে বলবো, একবারে ম্যানেজার থেকে সাধারণ ডিস্ট্রিবিউটর পর্যন্ত, এই শীটটা সবাই আপনার ফাইলে মেনটেনেন্স করেন, মাস্ট বি মেনটেনেন্স করেন। তাইলে আপনার রিপার্সেস অটোমেটিকলি বেড়ে যাবে, আপনার টিমের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। প্রত্যেকটা লাইভনের ডিস্ট্রিবিউটরের প্রত্যেকটা ঘরে ঘরে অন্য প্রোডাক্ট ঢুকতে পারবে না, আমি আপনাকে বলে দিলাম, রাইট? সো এই ফরম্যাটটি আপনাকে সঠিক পথ দেখাবে, আপনাকে ট্র্যাকের ভিতরে রাখবে, শুধু আপনাকে নয়, আপনার টিমকেও ট্র্যাকের ভিতরে রাখবে। এটিকে অনুসরণ এবং অনুকরণ করুন। এই শীটটা আমি আজকে একটু পরে আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, এটা প্রিন্ট দিয়ে 10 পিস, 20 পিস, 50 পিস আপনার ব্যাগে রেখে দিন, এবং আপনার টিমকে এই ফরম্যাটটা মেনটেনেন্স করান।
প্রতি মাসে আপনার ঘরে কি কি প্রোডাক্ট ইউজ হচ্ছে, কি করতে পারবো? সবাই করতে পারবো? করতে পারবো তো? সো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলুন এবার আজকে ওর সেলস, এই বিষয়গুলোর মধ্যে আপনি কোন কোন বিষয়গুলো মেনে চলছেন এবং কোন কোন বিষয়গুলো আপনার ইমপ্রুভ করা দরকার। আমি যে 7টা বিষয় আলোচনা করলাম, নিজেকে প্রশ্ন করুন। যদি যেগুলা অলরেডি আপনি এই টেকনিক গুলা ব্যবহার করছেন, ওয়েলকাম। যেগুলা করেন না সেগুলাকে ইনক্লুডিং করুন। আপনার টিমের রিপার্সেস অটোমেটিক বেড়ে যাবে, আপনার সেলস বেড়ে যাবে। তাহলে প্রথম কি, কনভার্টিং ইউজার টু বিজনেস। মানে একজন ইউজার সব সময় কি থাকবে না, ইউজার থাকবে না। সে যদি ইউজারই থাকে, তার ইউজার ব্র্যান্ড চেঞ্জ হয়ে যেতে পারে। ব্র্যান্ড কি হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। সে অন্য সাবান ব্যবহার শুরু করবে, সে অন্য টুথপেস্ট ব্যবহার শুরু করবে। কিন্তু ইউজারকে যখন আপনি বিজনেসম্যান বানাইবেন, বিজনেস শিখাবেন, তখন সে আর কনভার্ট হবে না, রাইট? তখন বিজনেসম্যান রেগুলার পারচেস করবে। সেকেন্ড পয়েন্ট কি ছিল, জয়েন বাই দা রিলেভেন্ট প্রোডাক্ট। মানে ফার্স্ট জয়নিংটা আপনার পছন্দ মতো নয়, তার পছন্দের প্রোডাক্ট দিয়ে কি করুন, শুরু করুন। তার প্রয়োজনীয়, তার পরিবারের প্রয়োজনীয় প্রোডাক্ট দিয়ে জয়নিংটা নিশ্চিত করুন। 3 নম্বর পয়েন্ট কি, নো কমিউনিকেশন আফটার সেলিং। এখন তাইলে এখন থেকে কি করতে হবে, জয়েন করার আগে তার যে সাথে যে সম্পর্ক ছিল, যেইভাবে ফলো আপ দিতেন, কমিউনিকেশন করতেন, জয়েনিং এর পরেও আপনাকে সেই কমিউনিকেশন, সেই ফলো আপটা কন্টিনিউ রাখতে হবে, তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। তারপরে 4 নম্বর পয়েন্টে কি, রিমাইন্ডিং অ্যাবাউট রিপার্সেস। আর রিপার্সেস আপনার টিমের লোকদের, আপনার কাস্টমারদের রিপার্সেস মেয়াদ শেষ হওয়ার আগেই 2-3 দিন আগে রিমাইন্ড দিন। তখনই রিমাইন্ড দিতে পারবেন যখন আপনার কাছে ডাটা থাকে। 5 নম্বর পয়েন্ট কি, তার প্রোডাক্ট স্যাটিসফাইস কাস্টমার। যারা অলরেডি আপনার প্রোডাক্ট ব্যবহার করে, কিছু প্রোডাক্ট ব্যবহার করে স্যাটিসফাই, তাদেরকে অন্য প্রোডাক্ট গুলার ব্যবহার করতে আরো অপশন দিন। 6 নম্বর পয়েন্ট কি, ক্রিয়েটিং টেস্টিমোনিয়াল অফ প্রোডাক্ট। প্রোডাক্টের টেস্টিমোনিয়াল তৈরি করুন। 7 নম্বর পয়েন্ট কি, ইউজ কাস্টমার কাউন্টিং লিস্ট এভরি মান্থ। কাউন্টিং লিস্টটা, শীটটা প্রতি মাসে অনুসরণ করুন, সেটা ফিল আপ করুন। সো এই 7টা পয়েন্টের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট খুবই জরুরি। তাইলে আপনার টিমে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম লোক রিপার্সেস কন্টিনিউ করবে, আপনার ভলিউম বেড়ে যাবে, আপনার চেক বাড়বে, আপনার পজিশন কি হয়ে যাবে, বেড়ে যাবে। রেপিড ইনকাম আপনার শুরু হবে। সো হোয়াই ডু ইউ রেফারাল মোর পিপল। এবার আসি রিপার্সেসের ফর্মুলাটা। যখন আপনি কেন বেশি লোককে রেফার করবেন, দেখেন আমাদের যে একটা র্যাপিড ইনকাম মেথড, রেফারাল, স্পন্সর রেফারাল রয়েছে, সেই বিষয়টা বারবার যদি আপনি ও শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, আপনার ঘুম হারাম হয়ে যাওয়া উচিত। যে না, একটা টেকনিক ব্যবহার করে আপনি এখান থেকে অনেক অর্থ উপার্জন করতে পারেন। সেটা কি, ধরুন আপনি 10 জন ব্যক্তিকে আপনি রেফার করলেন, তারা যদি 1000 পিপি করে প্রোডাক্ট রিপারচেস করে প্রতি মাসে, আপনি 1000 টাকা মাস ইনকাম নিশ্চিত, অন্যান্য কমিশন ছাড়া। আপনি যদি 100 জন মানুষকে রেফার করেন, তাইলে প্রত্যেকে যদি 1000 পিপির করে প্রোডাক্ট ব্যবহার করে, রিপারচেস করে, 100 টাকা করে আপনি 10% পার, তাহলে 10,000 টাকা আপনার মান্থলি কি হয়ে যায়, ফিক্সড হয়ে যায়। এখানে জেনারেশন কমিশন বাদ, মেগা জেনারেশন বাদ, ট্রাভেল ফান্ড বাদ, স্পেশাল ফান্ড বাদ, কোনো কিছু না, শুধু আমি রেফারাল কমিশনটা ধরলাম। আপনি যদি 1000 মানুষকে রেফার করেন, 1 বছর সময় নিয়ে, 1-1.5 বছর সময় নিয়ে, শুধু রেফারেল কমিশন আসতে পারে আপনার 1 লাখ টাকা। 10% রিপারচেস রেফার, তারা যত রিপারচেস করবে 1 লক্ষ টাকা পর্যন্ত কি আপনি পেতে পারেন। যদি 4 থেকে 5 বছর আপনি লাইফনে কাজ করেন, 5,000 ব্যক্তিকে রেফার করেন, আপনি শুধুমাত্র অনলি স্পন্সর রেফারাল হিসাবে 10%, রিপারচেসের উপরে 10%, 5 লাখ টাকা আপনি শুধু রিপারচেস রেফারাল কমিশন আসতে পারেন। আপনি চিন্তা করতে পারেন, পৃথিবীর কোন কোম্পানিতে এই ধরনের অফার নাই, এই ধরনের প্ল্যান নাই, যে আপনি রেফার রিপারচেসের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা এখান থেকে আর্ন করতে পারেন। শুধু তাই নয়, আরো কিছু আছে। সেটা কি, ধরেন আফটার 5 ইয়ার্স, আমাদের এখানে 1 বছরে অনেকে জিএম হয়ে যাবে। আমি ধরলাম আপনি 5 বছরে জিএম হয়েছে, কত বছরে, 5 বছরে। আর আপনার টিমে 1 লাখ লোক হয়ে যেতে পারে, 50,000 থেকে 1 লাখ
কাস্টমার হয়ে যেতে পারে। আমি ধরলাম না, আমি ধরে নিলাম অ্যাক্টিভ মাত্র কত 10,000 কাস্টমার, 10,000 লিডার, তারা রিপারচেস করে মাত্র 1,000 পিভির করে, তাইলে 1 কোটি পিভি হয়। কত কোটি? 1 কোটি। আপনি জিএম যেহেতু, জেনারেল ম্যানেজার, আপনি সব লেভেলে কমিশন আর্ন করেন, সব মিলে আপনার যদি 10%ও হয়, তাইলেও আপনার ইনকাম আছে 15 লাখ টাকা। কত টাকা? 5 লাখ। আর 10 কত? 5 এবং এখানে 10 লাখ, কত হইলো? 15 লাখ টাকা। 5 লাখ কি রেফারাল, এখানে হচ্ছে 10 লাখ। আপনি চিন্তা করা যায় কিসের পিছনে ছুটছেন? কেন এত উদাসীন? কেন বিজনেসে মনোযোগ দিচ্ছেন না? এত সিম্পল প্ল্যান। 100 জনের নিচে যাও যদি আপনি রেফার করেন, আপনি রেফার রিপার্সেস রেফার 10% পেয়ে যাচ্ছেন। 500 জনের নিচে যাও যদি আপনি রেফার করেন, আপনার আজীবন রেফারাল 10% পেয়ে যাচ্ছেন। ও মাই গড! 20টা বছর এই ইন্ডাস্ট্রিতে ডিস্ট্রিবিউটার হিসেবে কাটিয়েছি, ওই এই ধরনের প্ল্যান পাইনি ডিস্ট্রিবিউটার ফ্রেন্ডলি। সো বলবো 1 থেকে 5 বছর লাইভ মানে মনোযোগ সহকারে লেগে থাকুন, ডাইনে বামে তাকানোর প্রয়োজন নাই। বাংলাদেশের যত বড় এক্সপার্ট হোক, কেউ যদি প্রমাণ করতে পারে যে লাইবনের প্ল্যান ফলস হতে পারে, কান ধরুন, চ্যালেঞ্জ করে বলছি যে প্ল্যান ফিউচারে ফলস হতে পারে, হবে না। আমরা এমন ভাবে তৈরি করেছি। সো 1 থেকে 5 বছর লাইবনের সাথে লেগে থাকুন। আমার আলোচনা কিন্তু শেষ। আলোচনা কি শেষ? এই জন্য বলবো, থ্যাংক ইউ সো মাচ, লিভ ইউর ড্রিমস। আজকে যে আলোচনাটা করলাম, রিপার্সেস বাড়ানোর জন্য এই বিষয়গুলোকে অনুকরণ করুন, আপনার টিমের ভলিউম অটোমেটিকলি বেড়ে যাবে। এবার কারো আজকের আলোচনা প্রাসঙ্গিক কারো কোনো বক্তব্য থাকলে ডিজিটাল হ্যান্ড রাইজ করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম স্যার। আপনার ওয়ালাইকুম সালাম। মিটিং এর তো তুলনাই হয় না। তবে স্যার আমি একটা কথা বলবো স্যার, আপনার অনুসরণ করে আমি চলতেছি। আপনি আমার জন্য একটু দোয়া রাখবেন। আর আমি সবার কাছে এই দোয়া চাই। আমি স্যার এই মাসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কমপ্লিট করতেছি স্যার, একটু দোয়া করবেন স্যার। অগ্রিম কংগ্রাচুলেশন। আর গাজীপুর বরাবর তো আমি ডিক্লারেশন দিয়ে দিছি যে গাজীপুর মানে বাংলাদেশের শুধু আপনার টিম না, বাংলাদেশের যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, গাজীপুর সর্বোচ্চ সর্বোচ্চ বিজনেস চাই লাইবনের। আর সেটা জি আপনাদের স্যার। হাত ধরেই আসবে ইনশাল্লাহ। ওকে। ওই যে আরেক গ্রুপ গাজীপুর বসে আছে দিলীপ কুমার নিয়ে। সো আমি বলবো সবাই ভালো করবেন ইনশাল্লাহ। সুমন খান। সম্ভব হলে আসসালামু ক্যামেরায়। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। সম্ভব হলে ক্যামেরায় থেকে কথা বলুন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ।